আচ্ছা, আর একটা বিষয় যে ইন্ট্রোডাকশনটা কি তোমরা করছিলা? লাস্টে ওটা কি লেখা হয়েছিল? স্যার আমরা ওই দিন দিছিলাম স্যার, আপনি কিছু কারেকশন দিছিলেন যে কিছু আর কি চেঞ্জ করার জন্য। আচ্ছা, আমি একটা কাজ করি, দেখো আমি যে স্যাম্পল ইনস্ট্রাকশন হিসেবে মানে ইন্ট্রোডাকশন হিসেবে আমার পেপারে ইন্ট্রোডাকশনটা হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু হচ্ছে একটা মানে অ্যাক্টিভ কাজ, সো এটা থেকে ডিরেক্টলি কপি পেস্ট, যারা সিমিলার টাইপের কপি পেস্ট করবো না, তাইলে তুমি কপি পেস্ট করলে তোমারও সমস্যা আমারও সমস্যা, ঠিক আছে? আমি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এটার সাথে একটু মানে ওরা কি বলে, এটার সাথে এটার টোন বা এটার যে ধরন, তোমরা চ্যাট জিপিটির বললেই হবে যে এই হচ্ছে আমার স্যাম্পল ইন্ট্রোডাকশন, আমি যে ইন্ট্রোডাকশনটা লিখছি সেই ইন্ট্রোডাকশনের যে টোন ফরম্যাট বা হচ্ছে কাইন্ড অফ ওয়ে অফ রাইটিং, একাডেমিক রাইটিংটা তুমি প্রথম স্যাম্পলের মতো করে দাও, তাইলে দেখবো ও হচ্ছে মোটামুটি একটা একটা রিভাইজ করবে। অ্যান্ড এরপরে তোমাকে তো আবার ফাইন টিউন করতে হবে, তো আমি স্যাম্পলটা হচ্ছে গ্রুপে মাত্র দিয়ে দিলাম। আর এই প্রবলেম আজকে আমাদের সেশনটা খুবই ছোট, জাস্ট কাইন্ড অফ হচ্ছে সবার সাথে একটু আবার আমার মনে হচ্ছিল যে গ্যাপ অনেক বেশি হয়ে যেতেছে, সো একটু এটা রিডিউস করি গ্যাপটা। অ্যান্ড সোফার যে যতটুকু কাজ করছো যদি কেউ দেখাইতে চাও দেখাইতে পারো, আর আমি হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিলাম আমার ইন্ট্রোডাকশনটু, ওইটা একটু ভালোভাবে দেখো। অ্যান্ড তোমরা গ্রুপ ওয়াইজ যারা ড্যাফোডিলি আছো গ্রুপ ওয়াইজ আমার সাথে দেখা করো, একদিন দুই দিন তিন দিন, ও মানে এরকম না সপ্তাহে একদিন দুই দিন তিন দিন, তোমাদের যে যখন মন চায়, যখন কোনো প্রবলেম ফেস করতেছো বা কোনো কুইরি থাকবে, ডিরেক্টলি আমার সাথে মিট করবা কমন ইস্যুসগুলো। আমার মনে হয় এখন ইন্ডিভিজুয়াল ফোকাস করতে হবে প্রত্যেকের কাজের উপরে। ওকে, সো কেউ কি কোনো বা দেখাতে চাচ্ছ? স্যার আপনাকে ইনবক্সে দিছিলাম একবার। জাস্ট ওইখানে একটা আরেকটা হাই দাও, তাহলে আমি গিয়ে হচ্ছে দেখতেছি। দাও। ওকে, গট ইট। ও আর আতিক, জি স্যার। আমাদের ওই তোমাদের পোস্টার প্রেজেন্টেশনের ওইটা ওই তো স্যার কাজটা তো পাবলিশ কইরা করা আছে, ঠিক দরকার, আছে? এটাই ভাবতেছিলাম যে ওইটা তো আমি অলরেডি পরে কিন্তু না আবার একটা লিক হয়ে পেপার যায়। মোটামুটি লেখা শুরু, হ্যাঁ ওইটা পাবলিশ করা দরকার আমাদের, অন্তত যতটুক কাজ হয়েছে মানে এতটুক দিয়ে আগে এটা পাবলিশ করে নি, মাল্টিপল পাবলিশ হবে। স্ক্রিনটা শেয়ার জি করো, স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। স্যার ওইটার জন্য কি আর কোনো ডাটা কালেকশন বা কিছু লাগবে, নাকি ওইটার উপর বেস করে যতটুকু হয়েছে ওইটুকুই সাবমিট করা হবে? আপাতত কোনো কিছু দরকার নেই, যতটুক আছে। তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়ো। আইজি আচ্ছা, এইখানে এই একটা জার্নাল আছে, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং প্যাডাগজি। সো ইঞ্জিনিয়ারিং প্যাডাগজি দুইটা ফিল্ডে মেইনলি তারা পেপার পাবলিশ করে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মিসেলিনিয়াস, মানে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে, আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স মানে এডুকেশন। মেইনলি ওরা যেটা করে এডুকেশন, ইঞ্জিনিয়ারিং
এই দুটোর কাইন্ড অফ মিক্সচারে কোনো পেপার হলে ওইটা ওরা খুব ভালোভাবে হচ্ছে মানে অ্যাকসেপ্ট হওয়ার চান্স হচ্ছে অনেক বেশি। এই জার্নালটা হচ্ছে 2019 সাল থেকে 2024 সাল এখন পর্যন্ত হচ্ছে কিউ2তেই আছে। আমার মনে হয় হয়তো 2025-এ কিউ1-এ চলে যাবে, বাট কিউ2 ইজ ভেরি গুড, মানে এখানে কোনো সমস্যা নেই। কিউ2 জার্নালও খুবই ভালো জার্নাল। আচ্ছা, এরপরে এই একটা জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইন্টারেক্টিভ মোবাইল টেকনোলজিস। এটা হচ্ছে কিউ3। অ্যান্ড আমরা যদি একটু নিচের দিকে যাই, যে এটা 2017 সাল, 2000 আরো আগে থেকে, বাট 2017 সাল থেকে আমরা ধরতে পারি যে একটা না কিউ3-তে আছে। কিউ3 জার্নালও ভালো, মানে এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, যথেষ্ট ভালো। এই জার্নালে 3টা ডোমেইনে ওরা কাজ করে: কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনস, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনস অ্যান্ড ই লার্নিং। এইখানেও মেইনলি একটু যদি দেখো যে ওরা কিন্তু মানে সিএসসি প্লাস হচ্ছে ই লার্নিং বা এডুকেশন, এদের কম্বিনেশনে হচ্ছে কাজটা করে। অ্যান্ড এখানে স্পেসিফিক ভাবে যারা হচ্ছে মোবাইল টেকনোলজিস, মোবাইল অ্যাপ, ঠিক আছে, এই ধরনের কাজ করো, বা মানে সোজা কথা মোবাইল অ্যাপ্লিকেশন বা কোনো একটা অ্যাপস ডেভেলপ করবা তোমরা, ওই অ্যাপসটা হয়তো এডুকেশন ফিল্ডের কোনো একটা অ্যাপস, তো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি ওই জিনিসটা এই জার্নালে পাবলিশ করতে পারবা। তো যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছো তারা অনেক সময় হয় কি, তারা হচ্ছে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করো বা কোনো একটা প্রজেক্ট করছো, বাট ওই প্রজেক্টটাও যে একটু ফার্নিশ করে ওইটা জার্নালি পেপার পাবলিশ করা যায়, ওই জিনিসটা হয়তো আমরা অনেকে করি না, বাট ওইটাও করার কম জার্নাল বাট আছে। সো এই জার্নালটা হচ্ছে ভালো, এই দেখতে পারো। অ্যান্ড আতিককে যেটা বলবো সেটা হচ্ছে এই যে জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং প্যাডোলজি, এইখানে হচ্ছে আমাদের ওই যে ওই পেপারটা বা ওই যে ওইটা নিয়ে যে ই করছিলাম, কাজ করছিলাম, ওইটা হচ্ছে এখানে করা যাবে, পাবলিশ করা যাবে। আই হোপ এটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে ইজিলি, যে যে স্ট্রাকচারে বর্তমানে আছে ওই স্ট্রাকচারে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর এখানে সাইট স্কোরও ভালো আছে, সো আমরা আপ টু 50,000 টাকা হচ্ছে ড্যাফোডিল থেকে নিতে পারবো। অ্যান্ড এরপরে কিছু টাকা থাকবে, ওইখানে 2-1 বাইরের অথর অ্যাড করলে ওরা টাকা দিয়ে দিবে, সমস্যা নেই। তো ট্রাই করবো হচ্ছে ফুল টাকাটাই যেন বাইরে থেকে ওরা পে করে দেয় যাদের অথর হিসেবে অ্যাড করবো, আর ড্যাফোডিল দিয়ে যে টাকাটা পায় ওইটা হচ্ছে আমরা নিজেরা নিয়ে নিলাম। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন এইখানে এই জার্নালের যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে সবারই কিন্তু লাগতে পারে, তোমরা সবাই একটু দেখো। প্রত্যেকটা জার্নালে যখন যাবা তখন ওই জার্নালের প্রথম যেটা করবা, ওই জার্নালের অ্যাবাউটে যাবা, অ্যাবাউটে যাওয়ার পরে অ্যাবাউট দ্য জার্নালে যাবা। অ্যাবাউট দ্য জার্নালে গেলে প্রথমে যে জিনিসটা পাবা, মোর অললেস সব জায়গায় হচ্ছে সেম, এই জার্নালের স্পেসিফিক ফোকাস এবং স্কোপটা কোথায়। তোমার পেপার যত ভালোই হোক না কেন, তোমার পেপারের যে স্কোপ বা এরিয়া সেটা যদি জার্নালের স্কোপ বা ফোকাসের সাথে না মিলে, ওই জার্নাল তোমার পেপার কোনো সময় অ্যাকসেপ্ট করবে না। সো এই জার্নালের ফোকাস বা এরিয়াগুলো যদি দেখো তাহলে দেখবে এই হচ্ছে তার ফোকাস বা এরিয়া, ঠিক আছে। এরপরে আরো কিছু গাইডলাইন আছে, যেমন প্লাজিয়ারিজম তারা কিভাবে চেক করবে, পিয়ার রিভিউ প্রসেসটা কিরকম, তাদের ওপেন অ্যাক্সেস এটা কিরকম, কি বলে স্টেটমেন্টটা কি, তো এই ধরনের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো অ্যাবাউটে যাওয়ার পরে এরপর অথরসে আছে, অথরসেও তুমি হচ্ছে সাবমিশন ক্লিক করলে সাবমিশনের জন্য তোমার কোন কোন ইনফরমেশনগুলো দরকার, যেগুলো তোমার জানা দরকার, সেই জিনিসগুলো ওরা হচ্ছে এখানে দিবে। যেন অথর গাইডলাইন আছে এখানে, টেমপ্লেট সব কিছু আছে, ইথিক্যাল গাইডলাইন, কিভাবে ইথিক্যাল ইস্যুসগুলো হ্যান্ডেল করতেছো তুমি তোমার পেপারে, সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে এইখানে অথরের জন্য যেমন কোন ইংলিশে লিখতে হবে, এপিসি সার্চ কত নিচে দেওয়া আছে, কোন ধরনের সাইটেশন ফরম্যাট ইউজ করবা সেটা বলা আছে। সো এইখানে হচ্ছে সব ধরনের বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, এইবার এইখানে দেখো এই জার্নালের সব থেকে ভালো জিনিসগুলো হচ্ছে কি, এই জার্নালে তুমি যখন পেপার সাবমিট করবা, সাবমিট করার পরে ঠিক 2 সপ্তাহের মধ্যে, দ্যাট মিনস আজকে সাবমিট করলে 20 তারিখ, তুমি সামনের মাসের 4-5 তারিখের মধ্যে তুমি একটা ইমেল পাবা যে তোমার পেপারটা রিভিউ এর জন্য আসলে তারা অ্যাকসেপ্ট করছে কিনা। মানে তোমার পেপারটা ডেস্কে যদি রিজেকশন হয় তাহলে এই 2 উইকসের মধ্যে তোমাকে তারা বইলা দিবে, আর যদি সেটা না হয় তাহলে ওরা বলবে যে ওকে ফাইন, তোমার পেপার রিভিউতে পাঠাবো। অ্যান্ড রিভিউতে পাঠানোর পরে 6 উইকস, দ্যাট মিনস 2 মাসের কম, মানে 1.5 মাসের মতো সময়ের মধ্যে তারা পিয়ার রিভিউ করে ফেলবে। অ্যান্ড তোমার পেপার যদি, আমার মনে হয় মানে এই জার্নালগুলোতে আমি দেখছি যে তোমার পেপার রিভিউতে যদি যায়, তো রিভিউতে যাওয়ার পরে তোমার 50 থেকে 80% চান্স ওই পেপার অ্যাকসেপ্ট হবে, মানে রিভিশন আসতে পারে বাট অ্যাকসেপ্ট হবে।
কিন্তু ম্যাক্সিমাম পেপারগুলোই যেটা হয় রিভিউতেই যায় না। সো ওদের যেগুলো রিভিউতে যায় সেগুলোর একটা বড় অংশ ওরা হচ্ছে একসেপ্ট করে। আচ্ছা, এরপরে মানে তাইলে আমার সব মিলিয়ে লাগতেছে 2 মাস। 2 মাসের মধ্যে তোমার পেপারের ফাইনাল ডিসিশন তুমি পাইয়া যাবা। তো 2 মাস ইজ ভেরি, আমার মনে হয় খুবই কম সময়। অ্যান্ড যারা হচ্ছে আমরা স্টুডেন্ট তাদের জন্য আসলে বছরের পর বছর একটা পেপার পিছু ইনভেস্ট করাতে ভেরি কোয়াইট মানে টাফ। সো বেটার 2 মাসের মধ্যে তুমি একটা ই পাবা। আবার যে জার্নালে দিতেছে সে জার্নালও যথেষ্ট ভালো জার্নাল, কিউজ। এইবার আসো টাকা পয়সার ব্যাপারে। এখন দেখো যে যদি তোমার পেপারটা ফুল পেপার হয়, ফুল লেন্থ পেপার মানে 12 থেকে 16 পেজের মধ্যে হয়, তাহলে তোমার 800 ইউরো পে করতে হবে। 800 ইউরো কিন্তু ভালো অ্যামাউন্ট, মানে 1 লাখ মনে হয় ক্রস করে যাবে। এরপর তোমার পেপারটা যে শর্ট পেপারস হয় লাইক ম্যাক্সিমাম 8 পেজ, তাহলে তোমার এখানে কিন্তু 700 ইউরো। অ্যান্ড আমার ফর্মুলা যেটা যে 700 ইউরো সমস্যা নেই, পেপার লিখবা, দু একজন বাইরের অথর অ্যাড করবা, এই 700 ইউরো তারা দিবে। আর তুমি ড্যাফোডিল দিয়ে যে টাকাটা পাবা ওইটা তোমার কাইন্ড অফ রেমুনারেশন। তোমাদের যে কষ্ট করে পেপার লিখবা বা কাজ করবা তার ই থাকা দরকার। সো এই যে 700 ইউরো, সেই 700 ইউরোটা বাইরে দিয়ে আসবে। অ্যান্ড তোমাকে যখন পেপার, এবং এই 700 ইউরো দিবা কখন, যখন তোমার পেপার একসেপ্ট হবে, তোমার পেপার ফুললি কোনো একটা ইস্যুর জন্য সিলেক্টেড হয়ে যাবে, তখন তুমি পেপারটা মানে তুমি হচ্ছে তাদেরকে টাকাটা দিবা। অ্যান্ড এই যে 700 ইউরো, এইখান থেকেও তুমি যদি তাদের কাছে একটু কান্নাকাটি করো যে ভাই আমার অবস্থা ভালো না, কমাই দাও, তাহলে এখান থেকেও 20 থেকে 30% ওরা রিডিউস করবে। তো জার্নালের যে কোয়ালিটি এবং জার্নালের যে সাইট স্কোর সেই অনুসারে আমার মনে হয় যে 700 ইউরো ইজ নট মানে টু মাচ, যেখানে 2500, 3000, 5000 ইউরো বা ইউএসডি হচ্ছে দেওয়া লাগে। সো আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে 8 পেজের একটা পেপারের তুমি লিখতে, 8 পেজের একটা পেপার লিখতে বড় জোর সময় লাগবে 3 দিন। তো 3 দিনের মধ্যে তুমি পেপার লিখে দিয়ে দিতে পারবা। যখন যখন যে কোনো একটা পেপার তুমি কোনো একটা জার্নাল সিলেক্ট করবা, তার আগে তুমি যেটা করবা যে ওই জার্নালের রিসেন্ট যে ইস্যুগুলো আছে বা রিসেন্ট যে পাবলিকেশনগুলো আছে ওইগুলো একটু দেখা। ফর এক্সাম্পল হচ্ছে এখানে ভলিউম 15 ইস্যু নাম্বার 4 2025-এ মানে লেটেস্ট যে ভলিউম পাবলিশ হয়েছে সেইখানে যদি একটু দেখি আমরা, বা এখানে যদি দেখি, তাহলে এই পেপারের টাইটেল দেখলেই তুমি কিন্তু বুঝে যাবা যে আসলে কোন ধরনের কাজ তারা করে। এই যে দেখো, এই যে দেখো দ্য রোল অফ এআই ইন এডুকেশন ইজ, মিলে গেছে। আমরা কিন্তু ওই কাইন্ড অফ এরকম একটা কাজ করতেছি, রোল অফ এটা। তো একটা লিটারেচার রিভিউ। সো এখানে হচ্ছে পিডিএফ এ যদি যাই তাহলে তুমি পিডিএফটা দেখতে পারবে। আচ্ছা, পিডিএফটা কই, আসো 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 তাড়াতাড়ি। ওকে ফাইন। তো এই হচ্ছে পেপার দ্য রোল অফ এআই ইন এডুকেশন রিভিউ, ছোট একটা অবস্ট্রাক্ট দিছে, তারপর হচ্ছে যে লিখছে। তো আমার কাছে খুব একটা বেশি এখানে কঠিন না, মানে এটা খুব ভালোভাবেই সম্ভব। তোমাদের যে কাজগুলো হইতেছে সব কাজ তো এখানে মানে স্কোপের সাথে মিলবে না, বাট এডুকেশন রিলেটেড যারা যারা কাজ করবা একটু ওয়েট করো। সো এডুকেশন রিলেটেড যারা যারা কাজ করতে চাও বা ফিউচারে কাজ করবা, তো এখানে করতে পারবা, পারতে পারবা। ওকে ফাইন। এবার হচ্ছে আমি আদিকে নিচে চলে যাই। এই আতিক ফাইলটা আবার একটু পাঠাইতে হবে, ফোনে তো দেখাইতেছে যে নাই। আচ্ছা স্যার, আমি আবার পাঠাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি যেটা করি আমার ইন্ট্রোডাকশনটা নিয়ে জাস্ট আরেকবার একটু সবাইকে একটা কুইক রিভিউ দিয়ে, যেন তোমাদের যাদের এখনো হয় নাই তারা একটু দেখতে পারো। আচ্ছা, সো আমরা যেটা করতেছি, আমরা একটা মিনি লিটারেচার রিভিউ নিয়ে কাজ করতেছি। অ্যান্ড মিনি লিটারেচার রিভিউর মধ্যে একটা কি পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। অ্যান্ড ওভারঅল আমার মিনি লিটারেচার রিভিউটা হচ্ছে 3500 থেকে 4000 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। তো সেই হিসাবে ইন্ট্রোডাকশন আমাদের 700 থেকে হাইয়েস্ট 800 ওয়ার্ডসের মধ্যে আমার ইন্ট্রোডাকশনটা শেষ করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা এই ধরনের মিনি লিটারেচার রিভিউ বলি বা হচ্ছে আমরা এই ধরনের লিটারেচার রিভিউ হোক বা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ হোক বা মেইন আর্টিকেল হোক, ইন্ট্রোডাকশনে আমরা যেটা
ট্রাই করি ইন্ট্রোডাকশনের আমরা কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইন্ট্রোডাকশনের প্রথম যে পার্ট সেখানে একটা জেনারেল মানে তুমি যে টপিকে কাজ করতেছো ওই টপিকের একটা জেনারেল বা ওয়াইড ওভারভিউ দিবা। দেওয়ার পরে তুমি আস্তে আস্তে ন্যারো ডাউন করার ট্রাই করবা যে তোমার পেপারটা বা তুমি যে টপিকে কাজ করতেছো সেই টপিকটা কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আস্তে আস্তে ন্যারো ডাউন করার ট্রাই করবা। অ্যান্ড যখন ন্যারো ডাউন করবা বিভিন্ন সময় তোমার বিভিন্ন ধরনের অন্যান্য যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের সাপোর্ট নিতে হবে। কাইন্ড অফ ওই আর্টিকেলের তুমি একটা স্টেটমেন্ট দিবা, সেটা তুমি বলে দেবা যে দিস ইজ নট মাইন, এটা হচ্ছে অন্য কোনো আর্টিকেল দিয়ে সাজেস্ট। সো সেইভাবে তোমার কিছু সাইটেশন অ্যাড করতে হবে। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ মিনি লিটারেচার রিভিউ করতেছি, এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রথম প্যারাগ্রাফটা ওই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং লিখলা, দ্বিতীয় প্যারাগ্রাফে যখন যাবা, আচ্ছা দ্বিতীয় না মানে প্রথম প্যারাগ্রাফের যখন তুমি বুঝাইতে চাইলা যে কনটেক্সটটা বুঝাইলা, বুঝানোর পরে তুমি বুঝাইলা যে তোমার টপিকটা কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড তোমার টপিকটা যখন গুরুত্বপূর্ণ তোমার বুঝানো হয়ে যাবে তখন তোমার এই টপিকের উপরে সোফার অন্যান্য যে রিভিউগুলো হয়েছে তারা কি কি কাজ করছে সেই জিনিসটা তোমাদের দেখাইতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে দেখানো হইলো যে এই এই কাজ করছে, ও ওই কাজ করছে, এবং এইটা বলার পরে তোমার প্রিভিয়াস প্রথমে হচ্ছে ওই সব পেপারের একটু সামারাইজ করবা বা একটু সিনথেসাইজ করবা যে এই পেপারে এই কাজ হয়েছে, ওই পেপারে ওই কাজ হয়েছে, এই পেপারের এটা হয়েছে, ওই পেপারে এটা হয়েছে। অ্যান্ড এরপরে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আই মানে বিলিভ, যে এক্সিস্টিং পেপার এক্সটেন্সিভলি বলবা, এক্সিস্টিং পেপার এক্সটেন্সিভলি কাজ করছে, এই এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, বাট এই জিনিসগুলো কাজ দিয়ে করলেও এক্সিস্টিং লিটারেচার রিভিউগুলা হয়তো এই জায়গাটা হচ্ছে গ্যাপ ফেলাই গেছে বা এই জায়গাটায় এখনো তেমন কোনো কাজ হয় নাই। সো আমার এই পেপারের কাজ হচ্ছে ওই গ্যাপটা ফিল আপ করা। তো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন পেপারগুলো দেখবা পড়বা তখন ওই পেপারের যে গ্যাপসগুলো আছে ওইগুলো একটু একটু করে নোট ডাউন করে রাখতে হবে। তো ইভেন তুমি ওই যে টেবুলার ফরম্যাটের যেরকম দিছি ওই টেবিলটা যদি তুমি চ্যাট জিপিটি দিয়েও বলো যে এই এই কাজগুলো হয়েছে, এই এই কাজ অলরেডি হয়েছে, সো কি কি জিনিসটা এখনো বাদ আছে বা কোন জিনিসটা এখনো হয় নাই, বা আমার পেপারের টাইটেল হচ্ছে এইটা, এইটার উপর বেস করে আমাকে এইভাবে হচ্ছে গ্যাপস, কোন গ্যাপসগুলো আমি নিয়ে কাজ করতে পারি ওইগুলো মেনশন করো, তাহলে চ্যাট জিপিটিও বলে দিবে। সো তুমি এই প্যারাগ্রাফটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তুমি বলতেছো যে এক্সিস্টিং রিভিউ যে পেপারগুলো আছে ওই পেপারগুলোর সোফার কি কাজ করছে এবং কোথায় গ্যাপ আছে। এরপরে তুমি লাস্টলি যেখানে লিখবা যে while existing review provide valuable insights into various aspects of fishing, there remains a need for a focused review especially on the hybrid fishing detection strategy, especially এটা স্পেসিফিক্যালি আর এটা স্পেশালি, আচ্ছা স্পেশালি ইন দ্য ডোমেন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড টু দিস এন্ড দিস পেপার aims to address this gap by spotlighting on AI-based hybrid fishing detection strategies, identifying their strength and weakness, uncovering existing controversies, outlining potential future developments in the field. Hence, the specific objective of this study can be summarized as follows. এরপরে তোমরা প্রত্যেকে এই চারটা করে অবজেক্টিভ দেবা। কি কি অবজেক্টিভ দেবে? প্রথমের অবজেক্টিভটা সবারই কিন্তু সেম, টু রিভিউ দ্য এক্সিস্টিং স্টেট অফ আর্ট এআই বেসড হাইব্রিড অ্যান্টি ফিশিং স্ট্র্যাটেজিস ইনক্লুডিং উইথ অ্যান including with an emphasis on their applications and effectiveness. So এটা হচ্ছে আমারটা। So তোমাদেরটা এই স্টেট অফ আর্ট পর্যন্ত, এরপরে তোমাদের যে টপিক সেই টপিক অনুসারে এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে টু অ্যানালাইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দিস স্ট্র্যাটেজিস, আইডেন্টিফাইং দ্য চ্যালেঞ্জেস, অপরচুনিটিস এবং ইন কম্বেটিং ফিশিং থ্রেটস। তোমাদেরটা তোমাদের মতো হবে, তোমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ তুমি যে জায়গায় কাজ করতেছো সেই জায়গার স্ট্র্যাটেজি বা যেটা তুমি কাজ করতেছো সেইটা, চ্যালেঞ্জেসগুলো, কন্ট্রোভার্সি, অপরচুনিটিস, এই জিনিসগুলো হচ্ছে বের করতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে টু ইনভেস্টিগেট অ্যান্ড ক্লারিফাই, ইনভেস্টিগেট করা এবং ক্লারিফাই করা এক্সিস্টিং কন্ট্রোভার্সি কি আছে, যে স্ট্র্যাটেজি বা তোমার যে টপিক কাজ করতো সেই রিলেটেড কি কাজ হয়েছে না হয়েছে, কোন ডিবেটগুলো আছে, নতুন কোন জিনিস ইমপ্লিমেন্ট করা যায় বা কোন জিনিসকে আরো স্কেলেবল করা যায়, বা ইফিকেসি বা ইফিসিয়েন্সি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো ইনভেস্টিগেট করা। অ্যান্ড লাস্টলি হচ্ছে ফিউচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, যে তুমি আমাদের প্রত্যেকটা মিনি লিটারেচার রিভিউ বলি বা লিটারেচার রিভিউ বলি, আমাদের মেইন কাজ হচ্ছে এক্সিস্টিং গ্যাপসগুলোকে হাইলাইট করা এবং
হাইলাইট কাদের সামনে করব, আমার পেপারটা যখন পাবলিশ হবে তখন যেন যারা মেইন আর্টিকেল নিয়ে কাজ করে তারা যেন আমার পেপার দেখে বুঝে যে আচ্ছা ঠিক আছে, আমি এই ডোমিনে কাজ করতেছি, এই বেচারা এই রিভিউটা করছে, এই রিভিউ করে বলে দিছে এই ডোমিনে কি কি গ্যাপ আছে, আচ্ছা তাহলে এই গ্যাপগুলো আমি আমার মেইন আর্টিকেলে সলভ করার ট্রাই করি। সো এই হচ্ছে আমার লিটারেচার রিভিউ। সো আমি হচ্ছে তোমাদের এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে দিয়ে দিছি, তোমরা ডিরেক্টলি এখান থেকে কেউ কপি পেস্ট করবে না, বাট তোমরা এই জিনিসটা সবাই একবার একটু পড়বা, পড়ার পরে এরকম স্ট্রাকচারটাই ফলো করার ট্রাই করবা। অ্যান্ড সবাই যেটা করবা যে ইন্ট্রোডাকশনটা, যে ওয়ার্ডস, নাম্বার অফ ওয়ার্ডস, আমি একটু দেখি আমারটা কত, এই যে দেখো 799টা ওয়ার্ডস আছে, তোমরা ট্রাই করবা 750 বা বড় জোর 800, এর বেশি যেন না হয়, তাহলে আমরা কিন্তু লেন্থ ইস্যু নিয়ে ঝামেলা হবে। আচ্ছা, এইবারে হচ্ছে আমরা আতিকেরটা একটু দেখি। স্যার ওই অবজেক্টিভ কি টোটালি 4টাই হবে? 4টা হবে বা 3টা হবে এরকম, বাট আমি বলছি যে স্টাইলটা ওইরকম হবে, মানে অবজেক্টিভটা আমি যেভাবে সেট করছি ট্রাই করবা একটু ওইভাবে সেট করার। জি স্যার, এবার বুঝতে পারছি। তাহলে অবজেক্টিভটা একটু সাজানো হয়তো ইয়ে হয়েছে, বাকিটা একটু দেখি স্যার। থিম যেন সেম থাকে, 3টা হোক আর একটু বেশি হোক সমস্যা নেই। ওকে, ইন্ট্রোডাকশন গেল, ইন্ট্রোডাকশন। আচ্ছা এইখানে দেখো এই যে এ এ বি, এটা একটু, এটা হচ্ছে একটু মেক শিওর করো যে এটা অনেক সময় হয় কি তুমি একই রেফারেন্স, মানে একই হচ্ছে যদি দুইবার রেফারেন্স ক্রিয়েট করো তাহলে ওরা ভাবে কি একই অথরের মনে হয় দুইটা পেপার, ওই হিসেবে এ বি, মানে 2021 সালে এটার মিনিং হচ্ছে এই ভদ্রলোক এবং তার সাঙ্গপাঙ্গরা 2021 সালে এই একটা পেপার পাবলিশ করছে, আবার এই সেম অথররাই আরেকটা পেপার পাবলিশ করছে, সেটা হয়তো বি। তো এটা একটু দেখো এটা কি এ হবে নাকি হবে না, এটা একটু দেখো। আচ্ছা স্যার, ওইরকম আমার এই ছিল, মানে এ দেখাই বসাইছিলাম ইয়ে আচ্ছা তাহলে বানানোর সময়। এর মধ্যে হয়তো বিও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থাকে তাহলে ইটস কোয়াইট নরমাল, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ইন্টারেকশন সিকোয়েন্সিং, আচ্ছা এত 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 মেশিন লার্নিং, কর্নারস্টোন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। আচ্ছা এখানে আমি জানি না পরে কি হয়েছে, বাট তোমরা সবাই কি বলতেছি যখন হচ্ছে কোনো একটা কাইন্ড অফ ফ্যারেজ বলতে পারি বা কোনো একটা ইসের তুমি হচ্ছে শর্ট ফর্মটা ইউজ করলা, ফর এক্সাম্পল নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এখানে এনজিএস লিখলা। সো পরবর্তীতে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং যখনই আসবে তখন জাস্ট এনজিএস লিখবা, প্রথমে একবার শর্ট ফর্ম করে দিচ্ছ, সো বারবার এটা রিপিট করার দরকার নেই। যেমন এখানে মেশিন লার্নিং এমএল বলছো, সো পরে সব হচ্ছে এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছো, সো এআই, সব পরে সব কিছু হচ্ছে এআই। আচ্ছা এরপর যাই নিচে, field facilitating the invention of the patterns, prediction outcomes, optimization of process, multi-dimensional. আচ্ছা the integration of ML into precision medicine is quite ঠিক আছে। Medicine offers significant potential enhance drug discovery okay fine. ML applications in precision medicine leverage a variety of methodologies including supervised, unsupervised deep learning algorithms আচ্ছা which excel and complex data sets আচ্ছা তারপর হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং টেকনিক্স সাপোর্ট ভেক্টর মেশিন এত 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 forecasting are widely used by deep learning methods আচ্ছা এত এত আচ্ছা additionally ML support optimize আচ্ছা fine specification include predicting treatment responses but despite its promise also okay fine the adoption of ML in precision medicine faces significant challenges including data quality model issues such as data preparation the black box of natural models okay fine although numerous reviews have precision medicine many specific fields oncology, cardiology, or they lack systematic synthesis across ML methods. Moreover, in interaction with ML with ethical and particular and low and many review also fail to evaluate how this is get techniques applied diverse visual medicine topics. Our goal is to eliminate both opportunities and challenges, offering balanced roadmap for integrating ML into personalized interaction. Okay, very impressive row of
ওকে, সো সুপার হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। এইখানে দ্য রোল অফ মেশিন লার্নিং এইটা কি হচ্ছে, মানে এক্সপ্লেইনেবল এআই কি একটু অ্যাড করা যায়? করা যায়, এক্সএআই নিয়ে একটু ইমপ্লিমেন্টেশন দেওয়া যায়, কারণ আমরা নিচে বলছিলাম এক্সএআই এর কথা, যে এক্সএআই এর ইমপ্লিমেন্টেশন বা এই টাইপের। এই যে আমি অবজেক্টিভে যদিও দিচ্ছি, বাট অবজেক্টিভটা এগুলো চেঞ্জ হবে। মানে আমি ওইটা বলতেছি কেন, কারণ হচ্ছে এমএল তো নিয়ে অনেক কাজ হয়েছে, বুঝছো, জিনিস একই থাকবে। এই যে এই পর্যন্ত মানে প্রথম, আচ্ছা তোমরা সব একটু দেখো, ও যেটা করছে প্রথম যে প্যারাগ্রাফ, এই যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে ও মেইনলি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে, যে প্রিসিশন মেডিসিন রিলেটেড কি কি কাজ হয় না হয় ওই নিয়ে, মানে প্রিসিশন মেডিসিন নিয়ে একটু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে এরপর ও আস্তে আস্তে এমএল এর দিকে গেছে, কে কি কাজ করছে এমএল রিলেটেড, কে কি কাজ করছে, কেউ সুপারভাইজড মেশিন লার্নিং, কেউ ডিপ লার্নিং, কেউ আনসুপারভাইজড লার্নিং, সেই জিনিসগুলো নিয়ে ও জাস্ট লিখছে। লেখার পরে তৃতীয় প্যারাগ্রাফে যখন আসছে তখন বলছে যে খুবই ভালো, সবাই অনেক ভালো কাজ করছে, কিন্তু এখনো এমএল ইন প্রিসিশন মেডিসিন এখনো কিছু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ফেল করতেছে, যেমন কি ডেটা কোয়ালিটি থেকে শুরু করে এই টপ কোন কোন প্রবলেমগুলো ফেস করতেছে সেগুলোর কথা বলছে, অ্যান্ড এগুলোর সাপোর্টিং রেফারেন্স দিয়ে দিচ্ছে। এইখানে যেটা করবা ইসে আতিক, এখানে দুইটা রেফারেন্স তো, জি আর স্যার। একটু একটু বাড়াই দিও। আচ্ছা ঠিক আছে। তারপর ইস্যুস সাস অ্যাজ কি, এই যে ডাটা প্রাইভেসি, অ্যালগরিদম বায়াস টায়াস হাবিজাবি, এগুলো নিয়ে আরো অনেক ধরনের ইস্যু আছে। এবং ও আবার বলছে পার্টিকুলারলি ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, যেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে, ওয়ার্ক ফোর্স লিমিটেশনস আছে, সো এই নিয়েও ও টানছে। সো ভালো কথা, সেগুলো নিয়েও বলা হয়েছে। তারপর হচ্ছে ব্ল্যাক বক্স নেচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এক্সিস্টিং এমএল মডেলগুলো হচ্ছে কাইন্ড অফ, আমরা জানি যে মডেলগুলোকে আমরা ডাটা দিই, ওর ট্রেন করার পরে ও লার্ন করে, রান করে হচ্ছে ও আউটপুট দেয়, বাট আসলে ভেতরে ডিসিশন মেকিংটা কেমন হয়েছে ওই জিনিসটা কাইন্ড অফ ব্ল্যাক বক্স, ওই সম্পর্কে আমার বা ডেভেলপারদের তেমন কোনো আইডিয়া থাকে না, মানে এমএল কিভাবে ডিসিশন মেক করতেছে। সো এই ক্ষেত্রে আমরা আসলে এক্সপ্লেইনেবল এআই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা যাইতে পারে, যেখানে আরো বেশি ট্রান্সপারেন্সি থাকবে, আরো বেশি আন্ডারস্ট্যাবল হবে ইগুলা। তো এগুলোর কথা বলছে। আচ্ছা আতিক, একটা জিনিস একটু মেক শিওর করো, এই যে এই রেফারেন্স গুলো, এইগুলো কি হচ্ছে তোমার রিভিউ? জি স্যার, এগুলো প্রত্যেক, এখানে এখানে অথেন্টিক কোনো পেপার নাই, সবগুলাই রিভিউ পেপার। জার্নাল পেপার একটাও ছিল না। আচ্ছা এইখানে একটা জিনিস একটু মেনশন করে দিও, যেমন ডিসপাইট ইটস প্রমিস the adoption of ML in precision medicine faces significant challenge. আচ্ছা এইখানে একটু জাস্ট লিখে দাও যে এক্সিস্টিং রিভিউ আর্টিকেলস বা এক্সিস্টিং হচ্ছে রিভিউ স্টাডিজ explored explore significant challenges including এত in uh, in the adoption of ML in the precision medicine, মানে এই জিনিসটাকে হচ্ছে যেটা করবা, মানে আমি বুঝাবো যে আমার রিভিউ পেপার গুলোর মধ্যে এই জিনিসটা হয়েছে, আমি যে লিটারেচার রিভিউ পেপার গুলো নিয়ে কাজ করছি। মেনশন করার মানে আমি এটা দেখানোর ট্রাই করতেছি যে এই কথাগুলা রিভিউ আর্টিকেলের হচ্ছে থেকে আসছে, তোমরা রিভিউগুলোর উপরে ফোকাস করছো, এরপরে যা আছে ওগুলো ওই টোন অনুসারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। সবাই দেখো যে এরপরে ও যেটা করছে যে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে বলছে যে যদিও although numerous reviews have explored ML in precision medicine, এখানে ML যেহেতু আছে উপরে, সো আমি এখানে দেব এইটা, এবং এখানে ML এর জায়গায় এখন আইসা করবে হচ্ছে যে আচ্ছা হ্যাঁ এক্সপ্লোর্ড, এখানে যেটা আছে এরকম ML in precision medicine many are either narrowing focused on specific fields, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। moreover the intersection of ML with ethical এত remains unexplored. Many reviews also fail to evaluate how এইখানে এটা বলবো, many reviews also
fail to evaluate how explainable AI can bridge the trust gap in the clinical decision making. This systematic mini review address these gaps by providing a concise yet comprehensive synthesis of XML techniques applied across the diverse precision medicine domain. So এখানে জাস্ট এমএল এর জায়গায় অথবা both ML and XML দুইটাই দিলা এরপরে যা আছে জাস্ট ওইভাবে একটু ফাইন টিউন করে দিবা এন্ড ওই যে অবজেক্টিভস গুলো আছে ওগুলো যেভাবে বললাম ওইগুলো একটু করে দিবা দেন আর 1 ঘন্টা যদি সময় দাও তোমার ইন্ট্রোডাকশন রেডি জি স্যার মানে মেইনলি আমাদের হচ্ছে এক্সএআই নিয়ে একটা ফোকাস টাইটেল করব এন্ড ইন্ট্রোডাকশনটা লিখবো অনেকটা এরকমই আর এখানে অবজেক্টিভ কমাই ফেলতে হবে আমার 3টা বা 4টা দরকার স্যার আমি আপনার এটা ফলো করে তারপরে লিখতেছি আচ্ছা ওকে ফাইন ভেরি গুড সো ওদেরটা মোটামুটি আই থিংক হয়ে গেছে এখন জাস্ট পরের জিনিসগুলো এরপর আমরা যেটা করবো ফাইনালি তোমার এই পেপার সাবমিট করার আগে আমরা লাইব্রেরি থেকে একটু চেক করে যে এআই যে ওগুলোর কি অবস্থা প্লাজিয়ারিজম অনেক সময় আনএক্সপেক্টেড প্লাজিয়ারিজম আসে পড়ে সেটা দেখবো দেখার পরে ফাইন টিউন করবো ওইটা হচ্ছে আমরা সারিয়ে দিব ওকে ফাইন সো ঠিক আছে আই থিঙ্ক অন দ্য মানে ওরা কি বলবো রাইট ওয়েতেই আছে সমস্যা নেই ভেরি গুড আচ্ছা স্যার আচ্ছা তাহলে এটা একটু দেখো আর কোনো কোশ্চেন্স আছে বা আরো কেউ কি কোনো কিছু দেখাতে চাও দেখা করবো অফিসে গিয়ে হ্যাঁ আচ্ছা হ্যাঁ জান্নাত তোমার তো ইস্যু আর একটা ওই পেপার আমার মনে হয় এটা ইনা করে ওই পেপার নিয়ে কাজ করলে হবে বুঝছো যেটা ডাটা কালেক্ট করলা আচ্ছা ই করো তুমি একটু দেখা করো আমি দেখা করবো নি রবিবারে হয়তো দেখা করবো কি আছো এখানে 7 দিন রিদি স্যার ওদের পরীক্ষা এই জন্য আছে কিনা ফাইনাল চলতেছে দেখলাম স্টুডেন্ট হয়ে তো ফার্মাসির খবর ভালোই রাখো সমস্যা নাই না জুনিয়র স্যার পরিচিত জুনিয়র তো রাখতে হয় আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি রিজওয়ান হাসির রিয়াক্ট দিতে আচ্ছা সো সমস্যা নাই 7 দিন রিদি ওরাও সিরিয়াস ওদেরও যে ডেটা কালেক্ট করছিল ওরা ওইটা দিয়ে ভালো পাবলিকেশন হবে তারপর রিজওয়ান আর হচ্ছে ইসে যেটা করছে আশিক ওদেরটা দিয়ে হবে কোনো সমস্যা নেই সবারটা দিয়ে হবে আর তোমরা যেটা করবা তোমরা এখন খালি অনলাইন ক্লাসের উপরে মানে ডিপেন্ড করো না আমার রুটিনটা হচ্ছে আমি তো গ্রুপে দিয়ে দিতেছি রুটিনের মধ্যে গ্যাপ দেখতে পারবা কোন সময় গ্যাপ জাস্ট আসার 5 মিনিট আগে একটা নক দিলা যে স্যার আছেন কিনা তাহলে আসে দেখা করে আমরা এক্সপ্লোর করবো এখন হচ্ছে ফেস টু ফেস ইন্টারাকশন গুলো একটু বাড়াইতে হবে ঠিক আছে আর